তোমার ব্যাপার খান কি খাও দেখি কিরণ, খাওয়া দাওয়া করো না কেন? তুমি যদি আপার লেখা এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করো তাহলে কিন্তু চলবো না। আমার মুখে কিছু ঢুকতেছে না। আরে তোমার লেখাপড়াটা তো আবার মন দেওয়া শুরু করতে হইব, কলেজ শুরু হয়েছে তো। আমি এক কিছুতেই মানতে পারছি না যে কাবুল সে কিরকম এখন চাল চালবো। আমার তো মনে হয় আপা নিজের মনের ভিতরে ইচ্ছা ছিল সংসার করণের। না 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 দিদিমণি, এয়া হইতে পারি না। আপা আপা এই জীবনে আমরা ছাড়া আর কিছু ভাবতেই পারি নাই। আর যাই হোক, কাবুল শেখে লগে যে আপা স্বেচ্ছায় সংসার করবো না এতে কোনো ভুল নাই দিদিমণি। তাহলে হইলটা কি কিরণ, হইলটা কি? কই আপা তো একবারে লেগাও কইলেন না কাবুল শেখ মিছা কথা কয়। কেন এত বড় একখান সুযোগ পাইয়াও আপা সেটা সৎ ব্যবহার করলেন না? কি জানি, হয়তো কাবুল শেখ আপরে কোনো ভয় দেখাইছিল। আমার বিশ্বাস হয় না কিরণ, ওই জায়গায় অতগুলা মানুষের সামনে আপা সত্য কথা কইলেন না কেন? কেন অতগুলা মিথ্যা কথা? আমি কিচ্ছু বুঝতে পারি না দিদিমণি। তাই আমি ভাবতেছি এখন ওই লোক আপারে কত শাস্তি দেব। এতদিনকার রাগ সব এক লাগে উসুল করে নিব। কিরণ এই কথাটা আপা বুঝলেন না কেন? আপা বুঝলেন না কেন এই কথাটা? কেন সত্য কথা কইলেন না? কেন কেন তার তালে তাল মিলাইতে গেলেন? কেন কন্ত দিদিমণি? কি জানি, হাজারো মায়া মানুষ তো, হয়তো হয়তো ভিতরে ভিতরে সংসার করণের ইচ্ছা ছিল। কি জানি, হয়তো আমরাই বুঝতে পারি নাই। এই লেগাই কাবুল শেখের বাসায় গিয়া তার মিষ্টি মিষ্টি কথায় বইলা আপা আপা তার শেখানো কথাগুলাই উগরাইয়া দিলেন। কি জানি কিরণ, আমি মানাইতে পারতেছি না দিদিমণি। আমি কিছুতেই ইহা বিশ্বাস করতে পারতেছি না। আপার লগে আমার কত কথা হইয়াছিল, আপরে লইয়া কলকাতা যামু, আবার চিরকাল আমার লগে থাকবেন। কান্দো না কিরণ, কান্দো না। একজন বিবাহিতা স্ত্রী যদি তার স্বামীর লগে থাকতে চান, আমার তো কিছুই করণের থাকে না, তাই না? একার লোক সারাটা জন্ম ধরে আমার লগে শত্রুতা করছে। তার লিগা
আমি আমার আপারে আবার নতুন করে হারাইলাম। আমি ওরে ছাড়ুম না দিদিমণি, আমি কিছুতেই ওই লোকরে ছাড়ুম না। মন শক্ত করো কিরণ, মন শক্ত করো। নিজের ভবিষ্যৎ খান যখন ভালো করে গড়তে পারবা, দেখবা তোমার মনের বাসনাগুলো কেমন কেমন করে পূরণ হয়। আচ্ছা দিদিমণি, কইতেছি আবারে কি কোনোভাবেই আমার নিকটে ফিরিয়ে আনা যাইব না? ও তো তুমি ছেলে মানুষের নাই কথা কও কিরণ, আমরা সবগুলি মিলা চেষ্টা তো করছি। কাবুল শেখ না চাইলেও আপা কেন মিছা কথাগুলো অমন করে অতগুলা মানুষের মুখের উপর কইলেন? আমরা আমরা কি কখনো আপারে নিজের আপা ভিন্ন অন্য কিছু ভাবতে পারছি? আপারে আপারে ভুল বুঝছেন না দিদিমণি, আপারে ভুল বুঝছেন না। আমি জানি কাইল আপা যে সকল কথা কইছেন তার একটাও আপার মনের কথা না। আপা কাইল বাধ্য হয়েছিলেন কথাগুলি কইতে। হয়তো তুমি ঠিক, সত্য একদিন প্রকাশ পাইব। যাও, कॉलेज लिया तैयार हो गया। धरो। শৈল খান চলে না দিদিমণি, মন কান ভার হইয়া রয়েছে। আমার একখান কথা মনে রাখো কিরণমালা, তুমি একজন মানুষে বাঁচানোর চেষ্টা করতে পারো, তার একখান সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করতে পারো। তাই তিনি যদি নিজেই তা লইতে না পারেন, তাইলে তুমি কষ্টও পাইতে পারো, দুঃখ পাইতে পারো, তাই তোমার নিজের কামের ক্ষতি করতে পারো না কিরণমালা। তোমার হাতে আর একখান দিনও নাই নষ্ট করণের লিগা। পারলে আমার কথা খান মনে রাখো। ভাগ্যান্বেষণে বাইর হয়েছি, কিন্তু এইভাবে মানুষের দরজায় দরজায় ঘুইরা কিভাবে যে ভাগ্য ফিরব তা জানি না। সকলে তো বাসায় ঢুকতেও দেয় না, আবার কেউ হাজার খান দেখে, নেওনের বেলায় একটাও নেয় না। তো ধারে যে মাল আনতে পারতেছি, এইটুকু বিশ্বাস যে অর্জন করতে পারছি, এই মেলা। একই শহরে আছি, অথচ বাসার কেউর লগে দেখা নাই। কিছু টাকা গোছাইয়া না লইয়া কিছুতেই বাসায় যাব না, কিছুতেই না। খোল খেতে যে কত কাণ্ডই ঘটে। কাল একখানি স্কুলের বাচ্চারে একদল গুন্ডা গাড়ি কইরা ভুলাইয়া ভালাইয়া লইয়া যাইতেছিল। আহা, পুটফুটটা বাচ্চা একখান, সে যদি পথের ভিতর না কাইন্দা উঠত, আর সেই সময় ওই রাস্তায় যদি আমি না থাকতাম, তাহলে কি যে হইতো। হায় ভগবান।
আপনি আমারে কিছু কইতেছেন? আসলে কালকে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন আর বলেছিলেন যে দুপুরের দিকে আপনি এই গলিতে কোথাও বসে জিরিয়ে নেন। আপনি? আচ্ছা, ওই আপনার পোলারেই তো কালকে ছেলে ধরারা ধরে লয়ে যেতেছিল। আসলে আমার স্ত্রী না আপনার বাড়ির ঠিকানাটা রাখেনি বলে আমি তাকে খুব খুব বকাবকি করেছি। না না, এটা কি কর না, আমি একজন সামান্য মানুষ। আপনি আপনি কাল যে অসামান্য কাজ করেছেন, তারপর আর যাই হোক আমি আপনাকে সামান্য ভাবতে পারি না। না না, কি যে কন না। দেখুন, আমার নাম ত্রিদীপ চট্টোপাধ্যায়। আমি একজন ডাক্তার, মেডিকেল কলেজের মেডিসিনের হেড। আমি নমস্কার। আপনার লেখার একজন মানুষের লোকে যে আমি কথা কইতে পারতেছি, এটাই তো আমার পরম সৌভাগ্য। না না, আপনি ওরকম ভাবে বলবেন না। দেখুন, কোনো মানুষই ছোট নয়, কোনো কাজকে ছোটভাবে দেখা উচিত নয়। আসলে আপনি আমার ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন বলে তাই। না না, আমি সেভাবে বলছি না। আসলে আপনার ঋণ আমি জীবনে কোনোদিন শোধ দিতে পারবো না, সেটা আমি জেনেও তাও না 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 না, আপনি যে কি কন এইসব কথাকে আপনি আমার লজ্জা দিবেন না। শুনুন, প্রথমে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। চলুন। কেন? মানুষ কি মানুষের বাড়ি যায় না ভাই? আপনি আমারে ভাই কইলেন? বললাম তো, আপনি হয়তো বয়সে আমার থেকে কিছুটা ছোটই হবেন, তা আমার তো একটা ভাই আপনার মতন থাকতে পারতো। কি পারতো না? আসুন আসুন, গাড়িতে উঠুন, আসুন। উঠুন। আমি গাড়িতে কইতেছিলাম যে আমার তো জামা কাপড় নোংরা ময়লা। শোনেন না, আমি তো আপনার বাড়ি দেখে আসছি, আমি একাই আসতেছি। আমার এই গাড়িতে তুলে আপনার গাড়ি খান নোংরা হয়ে যাবে। বড়ই মজার লোক তো আপনি। মানুষের জীবন থেকে আপনি গাড়ির দাম বেশি দিচ্ছেন। আরে বাবা, এই দুনিয়ায় মানুষের জীবনের থেকে আর দামি কিছু আছে? আসুন আসুন, চল। দেখুন, কাঁদবেন না। শুনুন, কাঁদবেন না। আমি আপনার কষ্ট সব বুঝতে পারছি। প্লিজ কাঁদবেন না। খেয়ে নিন দাদা। না, আমি পরে খাবো, রেখে দাও। আসলে আমি জানি, আমি বুঝছি যে কলকাতার বহু মানুষ আপনাকে অসম্মান করেছে, অপমান করেছে, কিন্তু তাই বলে কলকাতার সব লোককে আপনি এক দলে ফেলবেন না। ফেলি নাই তো দাদা। আমার তো মনে হইতেছে আমি সাক্ষাৎ ভগবানরে দেখতেছি। সেটা কোনো কথাই নয়। সারাটা জীবন যাতে মানুষ হয়ে বাঁচতে পারি সেই কামনাই করি। আপনার কাছে আমার একটা আবদার আছে দাদা। ব্যাস, এইবার ভাই বোনে বুঝে নিন, আমি ওর মধ্যে নেই। আপনি যখন আপনার পরিবারের গল্প বলছিলেন, আপনার ও দেশের কথা, আপনার এদেশে আসার কথা আমি আড়াল থেকে সব শুনেছি দাদা। রাস্তা থেকে হঠাৎ করে যখন আমার ছেলের একজন মামাকে পাওয়াই গেছে, তখন কিন্তু অত সহজে আমি ছেড়ে দেব না আপনাকে। আমার ছেলে সব দায়িত্ব আপনাকে নিতে হবে, ওকে পড়াতে হবে দাদা। আপনি কতটুকু চিনেন আমার বোন?
যে এত বড় দায়িত্ব দিতেছেন, নিজের বাসায় ঢুকাইতেছেন। আপনি জানেন না রিফুজিরা পারে না এমন কোনো কাম নাই। এত অভিমান বুকে জমা করে রাখলে কেমন করে নিজের পায়ে দাঁড়াবেন, আর কেমন করেই বা ভেসে যাওয়া সংসারটাকে তুলবেন? আমার কষ্ট হয় আমার দাদার লিগা। ওই রকম ব্রিলিয়ান্ট রেজাল্ট, ওই রকম পণ্ডিত মানুষ, একজন ধন্বন্তরী ডাক্তার, তার হাতে আজ কোনো রোগী নাই। যারাও আছে তাগর রোগ সারানোর লিগা পয়সা দেওয়ানোর ক্ষমতা নাই। আমি সবই শুনেছি এবং মাথায় রেখেছি। আমি নিজেও তো একটা হাসপাতালের সঙ্গে যুক্ত, তাই হাসপাতালের ব্যাপারে একটা জিনিস জানি, যে হাসপাতালে কিছু নিয়ম কানুন থাকে, বয়সের ব্যাপার থাকে। তাই হাসপাতালে আপনার দাদার ব্যবস্থা করতে আমি হয়তো পারবো না। তবে হ্যাঁ, গেস্ট হিসেবে উনি মাঝে মাঝে ওখানে কনসালটেন্সি করতেই পারবেন। এইটুকু করতে পারলে আমি চিরকৃতজ্ঞ থাকুম দাদা। কৃতজ্ঞ হবার মতন এখন তো কিছু বলিনি। বলছিলাম, তোমার যে চেম্বারখানা আছে। ও হ্যাঁ, সে কথাটা বলছিলাম। আমার একটা ক্লিনিক আছে, সেখানে বিভিন্ন বিষয়ের ডাক্তাররা বিভিন্ন দিনে বসেন। আপনার দাদা তার বিষয় নিয়ে সেখানে যদি চিকিৎসা করতে পারেন, সেটা আমি দেখব। স্বপ্ন মনে হইতেছে জানেন দাদা, স্বপ্ন মনে হইতেছে। এই তো আমি কালকেও ভাবতেছিলাম যে এই জীবনে বুঝি আর ওইটা দাঁড়ানো হইল না, জীবনখান বুঝি হেমনেই শেষ হয়ে যাইব। তখন বুঝতে পারি নাই যে ঈশ্বর আড়াল থেকে তার একজন প্রতিনিধিরে তৈরি করতেছিলেন আমাকে পরিবার খান রক্ষা করণের লিখে। এসব কথা বললে তো চলবে না। শুধু ওই মিষ্টি মিষ্টি কথায় তো সব কাজ হয়ে যাবে না, আপনাকেও কিছু করতে হবে। কি করতে হবে কোন? আমার প্রাণটুকু ছাড়া আমি সবকিছু দিতে পারি। বালাই ষাট, আপনার প্রাণ পেলে আমার কোনো লাভ নেই, তার বদলে যা পেলে লাভ আছে সেটা আমার চাই। আপনি কি কইতেছেন আমি ঠিক? খোলসা করে বলোই না বাবু, দেখছো না আমার দাদা কেমন ভয়ে একেবারে সিটিয়ে গেছেন। হ্যাঁ, আসলে এই ক্লিনিকের সঙ্গে আমার একটা ওষুধের দোকান আছে। আমি একটা বিশ্বস্ত লোক পাচ্ছি না সেটা চালাবার জন্য। এবার থেকে আপনাকে সেই ওষুধের দোকানের দায়িত্ব নিতে হবে।